সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও সমসাময়িক বিষয়। এ বিষয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, তিনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আরও রয়েছেন সাইফ মাহমুদ জুয়েল, তিনি সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আমরা মূল আলোচনা শুরু করব, তবে শুরুতে আপনাদের জানিয়ে রাখতে চাই আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একই সাথে দেখতে পাচ্ছেন। মূল আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদ শিরোনামগুলো। দেশ এগিয়ে নিতে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না, মন্তব্য তারেক রহমানের। দেশ জুড়ে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। 24শে গণঅভ্যুত্থান দেশে পূর্ণরূপে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার সুযোগ এনেছে, মনে করেন রাজনীতিবিদরা। গণমানুষের অপ্রাপ্তির অবসান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বছরে সরকারের 3 লক্ষ্য সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করা, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। এবং 2025 সাল হবে শেখ হাসিনা সহ গণহত্যার বিচারের বছর, আশা চিফ প্রসিকিউটরের। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আরও 4 জন প্রসিকিউটর নিয়োগ। আমরা শিরোনামগুলো এতক্ষণ দেখছিলাম। আপনারা জানেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তাদের সেই প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আজকে আমাদের মূল আলোচনা এবং সেই সাথে সমসাময়িক বিষয় তো রয়েছে। জুয়েল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রথমে। ছাত্রদল নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম ছাত্র সংগঠন, আমরা জানি। আপনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং আপনার কাছে আসলে ছাত্রদল নিয়ে অনেক কিছু জানার রয়েছে, তাদের স্বপ্ন নিয়ে। তবে শুরুতে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিনে আসতে ছাত্রদলের একটি আসলে ইতিহাস রয়েছে বা জার্নি রয়েছে, সেই জার্নিতে আসলে নানা প্রতিকূলতার গল্প রয়েছে বিগত সরকারের আমলে নির্যাতন নিপীড়নের অনেক কাহিনী। সেই সম্পর্কে সংক্ষেপে জানতে চাইব এবং সেই সাথে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের আসলে অঙ্গীকারগুলো সেগুলো সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমার প্রাণের সংগঠন, যৌবনের প্রথম প্রেম, মৃত্যু পতাকা দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন, প্রতিশ্রুতিশীল এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আর জাতীয়তাবাদী ছাত্রদল আসলেই যখন সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠার লগ্ন যদি আমরা খেয়াল করি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সকল ক্যাম্পাসগুলো অস্ত্রের ঝনঝনে রক্তস্নাত রাজপথ, রক্তস্নাত ক্যাম্পাসগুলো যখন শিক্ষার্থীরা অনিরাপদ ছিল, ঠিক তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অনবদ্য সৃষ্টি, তিনি সারা বাংলাদেশের মেধাবীদের সংগঠিত করে একটি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে তিনি গঠন করেছিলেন এই প্রতিশ্রুতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আর জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি গর্ব অনুভব করছি, কারণ আমার দেখা যে 17 বছর ফ্যাসিবাদ বিরোধী একটি সংগ্রাম চলছে, সেই সংগ্রামের এর প্রজন্মের ছাত্রদল যারা রয়েছে অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে, আমাদের পূর্বসূরীদের গৌরবকে ধারণ করে, তাদের যে আন্দোলনকে ধারণ করে, তাদের সংগ্রামকে ধারণ করে, তাদের মেধাদীপ্ত সংগ্রামকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল এই 17 বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম খুন হত্যার শিকার হওয়ার পরেও পাশের যে সহযোদ্ধা রক্তস্নাত রাজপথ দেখেও, পাশের সহযোদ্ধার রক্ত দেখেও পরবর্তী স্লোগানে মুখরিত ছিল, কারণ এটি একটি আদর্শিক সংগঠন, যে সংগঠন গণমানুষের তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই গঠিত হয়েছে। তো আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত 17 বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর থেকে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী নিঃসন্দেহে ভিন্ন। গত 17 বছর আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদেরকে বিভিন্নভাবে কখনো বিশেষ করে করোনাকালীন সময়ে, কখনো হলো প্রাকৃতিক দুর্যোগ, কখনো হলো এই তথাকথিত মনুষ্য সৃষ্ট যে দুর্যোগ, রাজনীতিকে যে বিরাজনীতিকরণ করে রেখেছিল, গণতন্ত্রকে যে অবরুদ্ধ করে রেখেছিল, সেই ফ্যাসিবাদের কারণে জাতীয়তাবাদী ছাত্রদল একটু অবমুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি। আজকে আমার উপলব্ধি থেকে আমি বলি, আজকে জাতীয়তাবাদী ছাত্রদল যখন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে, সমবেত সকল শিক্ষার্থীদের মুখে যে একটি
হাস্যোজ্জ্বল চেহারা ছিল, সেটি দেখে আমার কাছে মনে হয়েছে এই বাংলাদেশ একটি ফেসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু ওখানে উপস্থিত বক্তাদের বক্তব্য থেকে যেটি আমি উপলব্ধি করলাম, পাশাপাশি আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে আমারও উপলব্ধি থেকে বলতে চাই, হয়তো ফেসিবাদ মুক্ত হয়েছে। যখন ফেসিবাদ বিরুদ্ধে আমরা লড়াই করি, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে 56,000 বর্গমাইলের সকল মুক্তিকামী মানুষ, ছাত্র জনতা একত্রিত হয়ে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আজকে ফেসিবাদের পতনের পরপরই যে সংখ্যা আমাদের লক্ষ্য করা যাচ্ছে, একটি বিভাজন করার প্রক্রিয়া চলছে ইতিমধ্যে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি ফেসিবাদের এই যে পতিত অপশক্তি, অপরাজনীতি যারা করছে, ফেসিবাদের যারা দোসর, তাদেরই কৌশলের একটি অংশ। আমি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে সর্বস্তরের সকল শ্রেণীর নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রক্তস্নাত রাজপথের সহযোদ্ধাকে, সারথীদেরকে নিয়ে যুদ্ধ করেছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় এই বিভাজন সৃষ্টি করে পতিত শক্তি, পতিত অপশক্তি আবার এই বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবে। সেক্ষেত্রে আসলে গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি কিন্তু সব ছাত্র সংগঠনগুলো এক হয়ে কাজ করেছে। এই পরবর্তী সময়ে আসলে সরকার পতন হলো এবং বর্তমান বাস্তবতায় আসলে ছাত্র সংগঠনগুলো তারা আসলে কতটুকু ঐক্য ধরে রাখতে পেরেছে বলে মনে করছেন? দেখুন, ছাত্র সংগঠন আর আজকে ফেসিবাদের পতনের পরে আরেকটি সংগঠন গড়ে ওঠে দীর্ঘ সময় ধরে, কিন্তু ফেসিবাদের পতনের পরে সময়ের পরিক্রমায় খুব দ্রুত সময়ের মধ্যে আরও কিছু প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, কারণ সকলেই আমাদের সহযোদ্ধা, অনুসহযোদ্ধা, সারথি, তাদেরকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়াই করেছি এই ফেসিবাদের বিরুদ্ধে। কিন্তু ফেসিবাদের পতনের পরপরই যেটি আমার ব্যক্তিগত উপলব্ধি, আমরা যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে স্পিড যেটাকে ধারণ করেছিলাম আমরা সবাই মিলে, সেটি একটি বিভাজনের দিকে যাচ্ছে। কারণ এখানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পতিত যে অপশক্তি, সেই অপশক্তি কৌশল চালাচ্ছে এবং আমাদের মধ্যে সুকৌশল একটি বিভাজন সৃষ্টি করছে, যাতে করে আমরা আমাদের যে প্রত্যয় ছিল, আমাদের যে দীপ্ত শপথ ছিল, এই বাংলাদেশকে আর করাল রাজ্য হতে দেব না, এই বাংলাদেশকে আর করালগ্রস্ত হতে দেব না, বাংলাদেশের গণতন্ত্রকে আর আমরা কখনোই অবরুদ্ধ থাকতে দিব না। কিন্তু আমি এখন শঙ্কা করছি, আমাদের যদি এই বিভাজন ভুলে আমরা যদি আবারও ঐক্যবদ্ধ না হতে পারে, সেক্ষেত্রে সেই পতিত অপশক্তি আবারও লাভবান হবে। তাই আমি আহ্বান জানাবো, ছাত্র সংগঠনগুলো নিশ্চয়ই একটি প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, সেটি হলো ফেসিবাদের বিরুদ্ধে। কিন্তু আমরা অনেকেই হয়তো মনে করেছি যে ফেসিবাদের যেহেতু পতন হয়েছে, হয়তো ফেসিবাদ সমূলে উৎপাটিত হয়েছে, কিন্তু শঙ্কার জায়গা হলো ফেসিবাদ কিন্তু সমূলে উৎপাটিত হয়নি। এই কারণে দীর্ঘ 17 বছর, বিশেষ করে 15 বছর, 3টি নির্বাচনবিহীনভাবে এই 3টি মেয়াদ এই অবৈধ অপশক্তি থাকার কারণে তাদের যে শিকড়, সেটি অত্যন্ত গভীরে পৌঁছে গিয়েছে। সেই শিকড় উপড়ে ফেলতে হলে নিশ্চয়ই সকল মুক্তিকামী, শান্তিকামী এবং গণতন্ত্রকামী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জি, ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান স্যার। আপনার কাছে আসতে চাই, আমরা দেখেছি যে বিএনপি সবসময় আসলে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। বিগত বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি তারা আসলে এই সুষ্ঠু নির্বাচনের জন্য রাজপথে আন্দোলনে নেমেছে। সেক্ষেত্রে আসলে এবারও তারা বিএনপি একটি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে। বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে, সেই পরিস্থিতিতে কি আসলে আবারও বিএনপিকে রাজপথে নেমে আন্দোলনে যেতে হবে নির্বাচনের জন্য, নাকি এটা আসলে সাধারণভাবেই সম্ভব? আপনাকে ধন্যবাদ, এবং আপনি এবং আমার সাথে যিনি সহ আলোচক হিসাবে আছেন সাহেব মাহমুদ জুয়েল, তাকে সহ আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। একই সাথে আমি একটু আগে যে প্রসঙ্গ দিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের আজকে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1979 সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একটু আগে উনি যেটি বলছিলেন যে বাংলাদেশের এক প্রতিশ্রুতিশীল মেধাবী শিক্ষার্থীদের একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্ল্যাটফর্ম হিসাবে এই জাতীয়তাবাদী ছাত্রদলের গোড়াপত্তন করেছে, এবং আজকে এই 46 বছর ধরে এই দলটি নানা রকমের চড়াই উতরাই পার হয়ে আজকে তারা 46 বছর পা রেখেছে, এবং এই 46 বছরের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা আজকে নানা রকমের কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি তারা উদযাপন করেছে। তো এই সুযোগে আমি এই 46 বছর
বাংলাদেশের এই বৃহত্তম ছাত্র সংগঠনটিতে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই রাজনৈতিক দলটির ছাত্র সংগঠনটির বিকাশের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ছাত্র দলের যে লক্ষ লক্ষ নেতা কর্মী যারা আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এরপরে আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটি ক্ষমতা পরিবর্তনের একমাত্র বিষয় হিসেবে তারা বিবেচনা করেন একটি সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনকে এবং বিগত 15 বছরের বেশি সময় ধরে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই রাজনৈতিক দলের আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি জানেন যে সেই 11-11 পর যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা যে দেশকে বিরাজনীতিকরণের যে উদ্যোগটি নিয়েছিলেন সেই অপচেষ্টার অংশ হিসাবে তিনি কিন্তু রাজনৈতিক জিজ্ঞাসার শিকার হয়েছিলেন এবং একটা পর্যায়ে নিজের জীবন রক্ষার্থে তাকে দেশ থেকে লন্ডনে যেতে হয়েছিল। তিনি সেই থেকে শুধু লন্ডনে বসে সেই দলটিকে নেতৃত্ব দিয়েছেন এবং মানুষের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সেখান থেকে এবং এই দলের যিনি সভানেত্রী আছেন আমাদের চেয়ারপারসন আছেন তিনি দেশের ভেতর থেকে জেল জুলুম নানা রকমের নিপীড়ন নির্যাতন সহ্য করে এই রাজনৈতিক দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং এই দলের যারা নেতাকর্মী আছে বিগত এই 1.5 দশকের বেশি সময় ধরে নানা রকমের মামলা হামলা খুন গুম এগুলোর শিকার হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী এই মিথ্যা রাজনৈতিক মামলা নিয়েছেন কিন্তু লক্ষ্য একটাই সেই লক্ষ্যটি হচ্ছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন। সেই ক্ষমতায় যারাই আসুক না কেন বিএনপি কখনো বলে নেই যে আমাকেই আনতে হবে, কিন্তু মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং সেইটা নির্বিঘ্নে সে দিতে পারবে এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। এটি বিএনপির লক্ষ্য ছিল এবং এই লক্ষ্য পূরণের জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছে। আপনি জানেন যে ইতিমধ্যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রিজিমের পতনের পর এবং সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার তিনি পালিয়ে যাওয়ার পর যেটি প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারা কিন্তু সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করেছে এবং সেই ৫ম সংশোধনীর মধ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচনটি যে আমরা একদিকে হাঁটছিলাম এবং একটা সাস্টেইনেবল ডেমোক্রেসির পথে হাঁটছিলাম সেই ব্যবস্থা বাতিলের ফলে যেটা হলো সেই ব্যবস্থাটি পুনঃপ্রতিষ্ঠার একটা সুযোগ আবার আমাদের সামনে এসেছে। এখন বাংলাদেশে এই যে একটা অভ্যুত্থান হলো আমাদের সকলেরই কিন্তু একটা কমন এনিমি ছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এদেশের ছাত্র জনতা আপামর জনতা এবং রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে এবং এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পর এখন একটা নতুন ব্যবস্থাপনায় আমাদের আগামী দিনের রাজনৈতিক পথমত নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য হচ্ছে, কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি এবং সেইটির মধ্যে একটা হলো যে নির্বাচন ব্যবস্থাটা কবে হবে, নির্বাচনটা কবে হবে, এইটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আজকে এই যে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনি লক্ষ্য করেছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি দুটো জিনিস বলছেন যে সংস্কার আগে না মানে ইলেকশন আগে এটি একটা কূটতর্ক এবং অসৎ উদ্দেশ্যে এই তর্কটা করা হচ্ছে। আমাদের সংস্কারও দরকার, আমাদের নির্বাচনও দরকার এবং দুইটা সাইমালটানিয়াসলি চলবে। সংস্কার সম্পন্ন করে নির্বাচন করতে হবে এই ধরনের বক্তব্যের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। আপনি জানেন যে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। এই তার এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? না, আমি অবশ্যই মনে করি যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, আপনি আজকেই সব সংস্কার শেষ হয়ে যাবে এটা এই ধরনের বক্তব্য কিন্তু এটা আমি মনে করি না খুব যৌক্তিক বক্তব্য। আপনি আজকে নতুন পরিস্থিতির মধ্যে আপনি মুখোমুখি হবেন, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে নতুনভাবে চিন্তা করতে হবে। নতুন সংস্কার কোনো একটি একেবারে স্ট্যাগনেন্ট কোনো জিনিস না। তো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই নির্বাচনকে কেন্দ্র করে বা সংস্কারকে কেন্দ্র করে আমাদের রাজনীতিক অঙ্গনে যে ধরনের একটু মানে বিতর্ক তৈরি হয়েছে এবং
দৃশ্যত রাজনৈতিক দলগুলো, সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যে যে আমরা মতো পার্থক্য কিছুটা আমরা দেখছি, এটাকে আমি খুব বড় করে দেখি না, কারণ জাতীয় ইস্যুতে কিন্তু আবার আমরা সব জায়গায় তখন একমত হচ্ছি। সম্প্রতি আপনি সেটি দেখলেন যে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর যখন মানে গ্রেপ্তার হলো, ভারতের যে ষড়যন্ত্র এবং বাংলাদেশকে, সব রাজনৈতিক দল কিন্তু এক হয়েছে, সবাই কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে হয়েছে। তো এইগুলো নিয়ে রাজনৈতিক দল হিসাবে প্রত্যেক রাজনৈতিক দলের যেহেতু আদর্শের ভিন্নতা আছে, কিন্তু মত পার্থক্য হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আলটিমেটলি এটি আমাদের জন্য খুব বড় সংকট তৈরি করবে, এটা আমি মনে করি না। আর এই ধরনের সংকট যদি তৈরি হয়ে যায় কারো মানে হঠকারিতার কারণে, সেটি হবে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। কেননা আমরা কিন্তু একটা রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় মানে 2 সহস্রাধিক মানুষের মৃত্যু এবং 20,000-এর বেশি মানুষের মানে নানা ক্ষেত্রে আহত হওয়া, পঙ্গুত্ব বরণ, দৃষ্টিশক্তিহীন হওয়ার মধ্য দিয়ে একটা পরিবর্তনের দিকে আসছি। এই পরিবর্তনটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং সেইখানে রাজনৈতিক দলগুলো, সরকার এবং ছাত্র, তাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে তাহলে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটি মীমাংসা করতেই হবে, মীমাংসা করতে হবে, না হলে কিন্তু ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না। ধন্যবাদ। জুয়েল ভাই, আপনার কাছে আবার ফিরতে চাই। আপনি আসলে ছাত্র সংগঠনগুলোর সাথে যাদের কথা বলছিলেন, যে ছাত্র দলের একটা দূরত্বের কথা বলছিলেন, এই দূরত্বটা আসলে কেন তৈরি হলো? না, আমি আসলে দূরত্বের কথা বলিনি। আমি যেটা বলেছি, আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি হওয়ার সুযোগ না থাকে। কারণ ইতিমধ্যে যারা ফেসিবাদের দোষর ছিল এবং ফেসিবাদের যারা বিশ্বাসী ছিল, তারা প্রত্যেকে তাদের অস্তিত্ব সংকটের কারণে, তারা অস্তিত্বের জানান দেওয়ার কারণে তারা নানানভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ আমরা না হয়ে যাই। আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। স্যার যেটি বললেন, আসলে আমাদের জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটা আমাদেরকে আসলেই ধারণ করতে হবে। শুধুমাত্র আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমি বয়ান তৈরি করে লাভ নেই। দেখুন, জাতীয়তাবাদী ছাত্র দলের 143 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এটি বাংলাদেশের শুধু একটি রাজনৈতিক দলেই না, কোনো প্ল্যাটফর্ম থেকেই এত পরিমাণ শহীদ হওয়ার কোনো মেসেজ আমাদের কাছে নেই। শুধু এই আন্দোলনে কোনো বড় ধরনের কোনো অন্য কোনো আন্দোলনও নেই। সুতরাং এমন একটি সংগঠন যার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, যার গৌরবগাথা যুদ্ধের ইতিহাস রয়েছে, যে ব্যাটলফিল্ডে যুদ্ধ করেছে, যে সহযোদ্ধা সারথী হিসেবে পাশে থেকে মিছিল করেছে, অনেক সময় শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করার জন্য আমরা এভাবেও স্লোগান দিই, শিক্ষার্থী ভাইদের ভয় নেই, রাজপথ ছাড়ি নেই। আমি ব্যক্তিগতভাবে আমিও যখন 19 তারিখে আর কোনো মিছিল হচ্ছিল না, তখন প্রেস ক্লাবে পেশাজীবীদের একটি মিছিল হয়েছিল এবং ব্যক্তিগতভাবে আমি একটি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল করেছিলাম। সেই মিছিলে স্লোগান ছিল, শিক্ষার্থী ভাইদের ভয় নেই, শিক্ষার্থী বোনদের ভয় নেই। ম্যাটারটা হলো, সেখানে কিন্তু আমরা রাজনৈতিক কোনো উদ্দেশ্যে আমরা আসিনি। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে বিষয়টি ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যেই কিন্তু আমাদের রাজনৈতিক পরিচয় গোপন করে আমরা এই মিছিলটি করেছিলাম। তো আমি বলতে চাই, আমাদের জুলাই স্পিরিট কথাটা শুধুমাত্র আমাদের শব্দের মধ্যে না রেখে অন্তর ধারণ করতে হবে, তাহলে কোনো বিভাজন সৃষ্টি হবে না। আর যদি আমরা নৈতিক অবস্থান ধারণ করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে আবারও আমরা 56,000 বর্গমাইলে সকল শিক্ষার্থীরা, সকল তরুণরা আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের অভিভাবক যারা রয়েছেন, যারা দেশপ্রেমকে ধারণ করেন, তারা ঐক্যবদ্ধ হবেন। আজকে ছাত্রদলের সভাপতি রাকিব তিনি বলেছেন যে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে এবং নতুন ধারার ছাত্র রাজনীতি প্রণয়নকল্পে তারা কাজ করে যাচ্ছেন। ছাত্র রাজনীতিতে আসলে কি কি গুণগত পরিবর্তন আনা জরুরি এবং নতুন ধারার ছাত্র রাজনীতি এটি আসলে কেমন হবে? দেখুন, নতুন ধারা শব্দ আপনি যেটাই ব্যবহার করেন, কিন্তু বিষয়টি হলো, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, নৈতিকভাবে ধারণ করা। এই জুলাই বিপ্লবের পরে যখন ফ্যাসিবাদের পতন হলো, তখন জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে গিয়েছে। প্রাথমিকভাবে যে বয়ানটি তৈরি করা হয়েছিল, একটি ক্যাম্পাসকে বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছিল, তখন কিন্তু সহনশীল ভূমিকা পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল এই জুলাই বিপ্লবের অংশীদারিত্ব নিয়ে যদি তখনই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজগুলোতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান নিত, তাহলে একটি শঙ্কা ছিল যে একটি সুকৌশলে যেটি পতিত অপশক্তি যেটা করতে চেয়েছিল, যে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, তো এমনকি সংঘর্ষ তৈরি করা। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র খুব সুকৌশলে এড়িয়ে গিয়ে আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে এখন বিভিন্নভাবেই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, সবাইকে কিন্তু আমরা জিনিসটি উপলব্ধি করতে পেরেছি পরবর্তীতে, যে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার একটি অপপ্রয়াস মাত্র। আর ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এটা কারো ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার নয়। সমগ্র বাংলাদেশের মানুষ কী চায়, সমগ্র শিক্ষার্থীরা কী চায়, সেটার উপর নির্ভর করবে। সেই লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পাশে গিয়ে, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলের যে মোটো শিক্ষা ঐক্য প্রগতি এবং
কোন প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ছাত্রদল সৃষ্টি হয়েছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের অতীত কর্মকাণ্ড থেকে শুরু করে গত 17 বছরের, যেটা এই প্রজন্মের অনেকেই উপলব্ধি করতে পারেনি। আর আমাদের যে জিনিসটি সবচেয়ে গর্বের বিষয়, আমরা যেই প্রজন্মকে মনে করেছিলাম যে তাদের হয়তো রাজনৈতিক আদর্শ সম্বন্ধে ধারণা নেই, দেশপ্রেম সম্বন্ধে তাদের ধারণা একটু কম, কিন্তু আমরা জুলাই বিপ্লবে এসে কিন্তু তাদের অংশগ্রহণ পেয়েছি। সেই লক্ষ্যেই যেহেতু তাদের অংশগ্রহণকে পেয়েছি, তাদের সচেতনতা আমরা দেখেছি, তাদেরকে আরও বেশি সচেতন করার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে গিয়েছি। জাতীয়তাবাদী ছাত্রদলের 38টি টিম, সাংগঠনিক টিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের নৈতিকভাবে শিক্ষার্থীদেরকে আরও বেশি মনোবল চাঙ্গা করার জন্য, আদর্শিক শিক্ষা দেওয়ার জন্য, পাশাপাশি শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য তাদের ভূমিকা রাখার জন্য, একইভাবে তাদের অভিভাবকদের সকল সুপরামর্শ মেনে নিয়ে শিক্ষার্থীদের যে ভূমিকা, প্রকৃত ভূমিকা থাকা উচিত, সেই প্রকৃত ভূমিকা সম্পর্কে সচেতন করছি। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল করার জন্য আহ্বান করছি আমরা এই মর্মে যে আপনি সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে আপনি তাদের বৈশিষ্ট্যগুলোকে স্টাডি করেন, বিশ্লেষণ পরবর্তী সময় আপনার বিবেক যদি জাগ্রত হয়ে সিদ্ধান্ত দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা দলে থাকা যায়, তাহলেই কেবল আপনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে আসবেন। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, তবে তার একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত। ইস্পাহানী মির্জাপুর 0 আমরা কথা বলছিলাম ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সমসাময়িক বিষয় নিয়ে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই। আপনি নতুন ছাত্র রাজনীতি নিয়ে নতুন ধারা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, সে প্রসঙ্গে একটু বলতেন যদি। আপনি যেটি বলছিলেন এবং রাকিবের বক্তব্যের সূত্র ধরেই, যে আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তৃতায় ছাত্রদলের যে বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি বলেছেন যে ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন এবং ছাত্র রাজনীতির একটা নতুন ধারার ছাত্র রাজনীতি বাংলাদেশে প্রবেশ, এটি কিন্তু মানুষের জনপ্রত্যাশাও। এটা ছাত্র রাজনীতিকে আমরা গত 1.5 দশকে যা দেখেছি, যে ছাত্র রাজনীতির নামে একটা দানবীয় কর্মকাণ্ড। আমরা যারা বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে যুক্ত আছি বা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে যা হয়েছে, সেটি কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে ছাত্র রাজনীতির থেকে একটু বীতশ্রদ্ধ করেছিল। এটা উনিও আমার সাথে স্বীকার করবেন যে তাদের কাছে ছাত্র রাজনীতি মানেই হলো ছাত্রলীগের যে সন্ত্রাসী সংগঠনের সাধারণ ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন। কিন্তু আজকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি দেখেন, সেখানে একমাত্র সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ছাড়া সেখানে কিন্তু সবাই এখানে আছে, যে নিষিদ্ধ সংগঠনটি ছাড়া। এবং এই গত 5 মাসে আমরা ছাত্রদলের মতো রাজনৈতিক সংগঠন একটা বার্তা কিন্তু দেওয়ার এরকম চেষ্টা করেছিল যে ছাত্রলীগ এবং ছাত্রদল মুদ্রার এপিঠ ওপিঠ হবে, এই ধরনেরও কিন্তু একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে এই বয়ানটাও নেরেটিভটাও তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আমি গত 5 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই আমি বলছি, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি না, যেটা আমার প্রতিষ্ঠান, সেখানে আপনি দেখেন তো ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছে তাদের ক্যাম্পাসের অবস্থান এবং তাদের চলাফেরা, আমি তো কখনো দেখিনি যে তারা একটা বাইক নিয়েও এখানে ক্যাম্পাসে প্রবেশ করে। সাধারণ ছাত্রদের সাথে তাদের যে ওঠা বসা এবং ছাত্রদের কিছু মানে কল্যাণমুখী কর্মকাণ্ড, ক্যাম্পাস ক্লিনিং, ক্যাম্পাসকে রাখা, ক্যাম্পাসকে একটা পরিবেশ বান্ধব রাখা, এই ধরনের কর্মসূচি পালন করছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচি সেই অর্থে ক্যাম্পাসে তারা পালন করছে না। এবং এই যে একটা পরিবর্তন ছাত্র রাজনীতিতে, এই অস্ত্রের ঝনঝনানি বা প্রতিপক্ষের উপর হামলার মধ্য দিয়েও কিন্তু ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু এই ধরনের কোনো ঘটনা হয়নি। এটাও কিন্তু একটা গুণগত পরিবর্তন। এবং এই ছাত্র রাজনীতির এই যে নতুন ধারার প্রবর্তন, এইটাকে ধরে রাখতে হবে এবং এইটা ধরে রাখার জন্য ছাত্র সংগঠনগুলোর যেরকম ভূমিকা থাকতে হবে, একই সাথে আমরা যারা অন্য স্টেক হোল্ডাররা আছি সেই রকম ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বান্ধব একটা পরিস্থিতি বা ছাত্র বান্ধব রাজনীতি যারা যেন প্রত্যেকটা সংগঠন করে, সেই ধরনের করতে হবে। এবং এইটি এখন প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনও কিন্তু এগুলো করছে। এবং ওনাদের যে রাজনৈতিক দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রত্যেকবারই কিন্তু ছাত্র সংগঠনগুলোকে এই ধরনের কথা উনি বলছেন। এবং
সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের বাইরে কেউ বিন্দু মাত্র যদি কোনো কাজ করতে যায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন, এবং এই ধারাটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে দানবীয় ছাত্র রাজনীতি আর পুনঃপ্রতিষ্ঠা হবে না, এটা আমরা মনে করি। তো এখন জি একটু সমসাময়িক প্রসঙ্গে যদি আসি, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার দেবে বলেছে এবং ছাত্ররা একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে 15 জানুয়ারি। আজকে পরিবেশ উপদেষ্টা উনি বলেছেন যে ছাত্রদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আসলে এই ঘোষণাপত্র দেওয়া সম্ভব, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আসলে রাজনৈতিক ঐকমত্যের একটা কথা চলে এসেছে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটা দেওয়া হবে, সেক্ষেত্রে আসলে এই জায়গাটুকু কতটুকু চ্যালেঞ্জের? দেখেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হঠাৎ করেই আমরা শুনেছিলাম যে তারা একটা প্রোক্লামেশন হবে। এই ধরনের গণ অভ্যুত্থানের পর বা বিপ্লবের পর পৃথিবীর ইতিহাসে সব জায়গায় আমরা কিছু প্রোক্লেমেশনের দেখি, আমরা সেই ধরনের প্রোক্লেমেশন হয়, কিন্তু প্রোক্লেমেশনের লিজিটিমেট অথরিটিটাকে, এইটা একটা প্রশ্ন। সেই ধরনের প্রোক্লেমেশন আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই কিন্তু যারা সরকারে আসেন, মানে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের ফসল হিসাবে তাদের পক্ষ থেকেই সাধারণত হয়ে থাকে। ছাত্রদের পক্ষে হতে পারতো না এমনটা না, কিন্তু এখন যে সিদ্ধান্তটি হয়েছে আমি মনে করি এটি অনেক ম্যাচিউর ডিসিশন হয়েছে। আপনি যে প্রোক্লেমেশনটা আসবে, সেই প্রোক্লেমেশনটা যে ভবিষ্যতে আমাদের কনস্টিটিউশনের সাথে সংযুক্ত হবে না বা আমাদের এটি হবে না, এটা কিন্তু আমরা বলতে পারি না, এবং সেটি যদি হয়, সেটা যদি সরকারের হাত দিয়ে আসে তাহলেই কিন্তু এটা মানে আপনার যৌক্তিক হবে। আর যেটি বলছেন যে প্রোক্লেমেশনের আগে অবশ্যই আমি মনে করি রাজনৈতিক একটা ঐক্যমত, ন্যূনতম হলেও একটা ঐক্যমত হতে হবে, কারণ এই রাজনৈতিক যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, আমরা কিন্তু সবসময় বলছি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই ছাত্র মানেই শুধুমাত্র নির্দলীয় ছাত্র না, ছাত্র মানেই একটু আগে উনি একটা পরিসংখ্যান দিয়ে বলেছেন যে তার দলের কয়জন ছাত্র সেখানে শহীদ হয়েছেন। তো আমরা এই যে যেহেতু এই বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণে এই বিপ্লবটা সফল হয়েছে, ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা সব ধরনের যারা স্টেক হোল্ডার, যারা এই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট, আজকে আমির খসরু মাহমুদ বলেছেন যে কেউ যেন এই বিপ্লবটাকে বা অভ্যুত্থানটাকে নিজের একক কৃতিত্বের বলে মনে করেন। আপনি গত 15 বছর বাংলাদেশের ইতিহাসে আপনি কি দেখেছেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে একটা দল নিজের একক কৃতিত্বের, অথচ এটা আমাদের একটা জনযুদ্ধ। বাংলাদেশের মুষ্টিমেয় স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবাদার বা এদের ছাড়া এই দেশের মানুষ কোনো না কোনোভাবে এই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল, তারাও অংশীজন। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধটাকে নিজের একক কৃতিত্বের দাবিদার করতে যে মুক্তিযুদ্ধের চেতনাকে কথা বলে তাদের অপকর্মগুলোকে জায়েজ করতে যে আমাদের একটা ব্যাকফায়ার হয়েছে, আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হয়েছে। ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে কিন্তু ইতিহাস আবার কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে। ফলে আমরা যেটা মনে করি যে প্রোক্লেমেশন যেটি হবে, সেই প্রোক্লেমেশনটি অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সেই সুযোগ আছে যে প্রোক্লেমেশনটি চূড়ান্তকরণের আগে বা চূড়ান্ত ঘোষণার আগে সেটি 15 জানুয়ারির মধ্যে না দিলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, যে 30 জানুয়ারির মধ্যে যে হতে পারবে না, 15 জানুয়ারির মধ্য দিয়ে যদি আমাদের রাজনৈতিক বিভাজন আরও যদি বৃদ্ধি পায়, এটি নিয়ে যদি আরও প্রশ্নবিদ্ধ অবস্থা তৈরি হয়। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা মনে করে নাই যে এই দিন তারা দিতে পারবে না, কিন্তু তারা কিন্তু এটা দিতে পারে নাই। তো আমরা এটি মনে করি যে সরকারের যারা আছেন, যেহেতু আমাদের আজকে পরিবেশ উপদেষ্টা যে কথাটি বলেছেন, যদি দিতে পারেন আমরা এটাকে সাধুবাদ জানাবো, কিন্তু এর জন্য যদি একটা মিনিমাম রাজনৈতিক সমঝোতার জন্য যদি আরেকটু সময়ও আমাদের নিতে হয়, তাহলেও যেন এটি হয়, অন্ততপক্ষে মিনিমাম একটা মানে আপনার কনসেনসাসের ভিত্তিতেই যেন আমাদের এটি হয়, এটি যেন আমাদের রাজনীতিতে বিভাজনের একটা পথ তৈরি না করে, সেটি আমাদের প্রত্যাশা। জুয়েল ভাই, আপনার কাছে আবারও ফিরতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্রদলের একটা ভূমিকা ছিল, সেটা অপরিসীম আমরা জানি, কিন্তু সার্জিস আলম তিনি শিবিরের একটি সম্মেলনে বলেছেন যে তিনি শিবিরকে 24-এর গণ অভ্যুত্থানের সহযোগিতা বলছেন এবং আন্দোলনে শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর তিনি বলছেন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। সার্জিস আলম এই আন্দোলনের নিঃসন্দেহে উনিও একজন ভূমিকা পালনকারী, কিন্তু একমাত্র ভূমিকা পালনকারী নয়। যে বক্তব্যটা উনি দিয়েছেন নিশ্চয়ই ওটা ওনার ব্যক্তিগত বক্তব্য, কারণ যেই সংগঠনটির 143 জন নেতাকর্মী শহীদ হন, আর কোনো ছাত্র সংগঠনেরই বোধহয় এই পরিমাণ নেতাকর্মী শহীদ তো দূরের কথা, আহত হওয়ারও বাস্তবতা নেই। সুতরাং এমন একটি সংগঠনকে যদি উপেক্ষা করে কেউ কথা বলে, এটা তার ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি। এটা সমগ্র আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করে বলে আমি মনে করি না। আর যেটি বলার বিষয় হলো, এভাবে প্রত্যেকের অবদান যদি আলাদা আলাদা করে আমরা দেখি,
তাহলে যে বিভাজনটা সৃষ্টি হবে, আমি বারবার বলার চেষ্টা করছি, সেই বিভাজন কারোর জন্যই মঙ্গল হবে না। যদি প্রকৃতপক্ষে আমরা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করি, তাহলে আমাদের বিভাজন হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেই কোনো বিষয়ে আমাদের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি আন্দোলনকারী হিসাবে যদি আমি মনে করি আন্দোলনে, তাহলে আমাদেরকে ভাবতে হবে আন্দোলনের কোন ভাগে আমার কী অংশীদারিত্ব ছিল। যদি স্পষ্ট করে বলি, নিশ্চয়ই এটি একটি অপরাজনীতি ছিল, কিন্তু আমাদের আন্দোলনকারী যারা আমার সতীর্থ সহযোদ্ধা রয়েছিলেন, যে সকল সমন্বয়কবৃন্দ রয়েছিলেন, তাদেরকে যখন কলাপস করা হলো এই পুলিশের তথাকথিত ডিবি অফিসার হারুনের নেতৃত্বে, আমরা তারপরের ঘোষণাটি কিন্তু জেনেছি। সুতরাং সবাইকে মনে রাখতে হবে তারপরে ঘোষণার পরে আন্দোলন আবার কীভাবে গড়ে উঠলো, আর অলিতে গলিতে কীভাবে আন্দোলন গড়ে উঠলো। সেখানে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু নিরপেক্ষ শিক্ষার্থী বলতে যেই তকমা দেওয়া হয়, সাধারণ শিক্ষার্থী বলতে যা বোঝানো হয়, সেরকম শিক্ষার্থীদের সুযোগ কিন্তু ছিল না। নিশ্চয়ই আমি একজন শিক্ষার্থীদের প্রতিনিধি, সুতরাং আমি বলতে চাই, আমাকে যদি ওই অলিতে গলিতে কোনো অভিভাবক, কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো প্রতিবেশী আমাকে যদি সেই সময় অভিভাবকত্ব ভূমিকা না থাকতেন, তাহলে নিশ্চয়ই আমার কিন্তু ওই অঞ্চলে আন্দোলন গড়ে তোলা সম্ভব ছিল না। সুতরাং আমরা এভাবে বিভাজন সৃষ্টি না করে, যেটি আমাদের এই মুহূর্তে সবচেয়ে প্রতিবদ্ধ হওয়া উচিত, কীভাবে আরও বেশি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা যায়, কীভাবে সবার মতামতের ভিত্তিতে সবার অংশগ্রহণে বাংলাদেশ গড়ে তোলা যায়। তাহলে হবে জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন তাদের যে অসমাপ্ত স্বপ্ন, সেই সব অসমাপ্ত সেক্ষেত্রে স্বপ্ন আগামীতে বাস্তবায়নের। ভবিষ্যতে আবার কোনো ষড়যন্ত্র হলে আমরা ছাত্র সংগঠনগুলোকে আবার জোটবদ্ধ হতে দেখতে পারবো কিনা? দেখুন, নিশ্চয়ই ফেসিবাদের বিরুদ্ধে যখন লড়াই হয় সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, এবং ঐক্যবদ্ধই না, শুধু ইস্পাত কঠিন ঐক্য ছিল। কে কোন সংগঠনের, কে কোন অংশের, কে কোন এলাকার, কে কোন প্রতিষ্ঠানের, সেটি কিন্তু আমরা বিবেচিত তখন করিনি। কারণ আমাদের স্পিরিট ছিল এই ফেসিবাদের পতন, এবং আমাদের স্পিরিট ছিল আমাদের সহযোদ্ধার রক্ত আমরা যখন দেখেছি, আমরা সকল রক্তের কোনো রং আমরা ভিন্নতা করিনি। তো আজকে যদি রক্তের রং আমরা ভিন্ন করি, তাহলে আমি মনে করি জুলাই স্পিড হারিয়ে ফেলবে, এবং যারা এই ভিন্ন তৈরি করার চেষ্টা করবে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা সকল রাজনৈতিক ক্রিয়াশীল ছাত্র সংগঠন আমরা ঐক্যবদ্ধ হব। সকল প্ল্যাটফর্ম যারা দেশপ্রেমে উজ্জীবিত হতে চাই, যাদের মধ্যে দেশপ্রেম ধারণ করি, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবশেষে আমি যে জিনিসটি কালকে আমাকে আহত করেছি মানসিকভাবে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শহীদ মিনারে যে প্রোক্লামেশন প্রথম ঘোষণা করার কথা ছিল, তারপরে মার্চ ফর ইউনিটি ঘোষণা করা হলো। নিশ্চয়ই এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, কিন্তু ওনাদেরকে আরও সচেতন হতে হবে। ওনাদের এই উদ্যোগকে প্রস্পন করার জন্য, এই উদ্যোগকে যাতে করে একটি সহিংসতায় রূপ নেয়, সে ধরনের অনেক উস্কানি কিন্তু ওখানে ছিল। আচ্ছা, এই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমরা তার আগে একটি বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সমসাময়িক বিষয় নিয়ে। জুয়েল ভাই, আপনার কাছে ফিরতে চাই আবার, আপনি বলছিলেন কিছু। জি, আমি যেটি বলছিলাম, গতকালের শহীদ মিনারের যে সমবেত হওয়ার যে চিত্রটা আমরা লক্ষ্য করলাম, নিঃসন্দেহে এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, ওনাদেরকে সচেতন থাকার প্রয়োজন ছিল, কারণ ওখানে অনেক ব্যঙ্গাত্মক লেখা আমরা দেখেছি, যেটা নিশ্চয়ই বাংলাদেশের একটি বড় অংশ নেতাকর্মী শিক্ষার্থীদেরকে আহত করেছে। সবচেয়ে যে জিনিসটা আহত করেছে সেটি হলো 17 বছর ধরে যিনি এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন, যিনি সর্বজন শ্রদ্ধেয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে, সেই কুখ্যাত ওবায়দুল কাদেরকে সাদৃশ্য করে ওখানে বক্তব্য লেখা হয়েছে, যে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি আমি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো আমাদের সতীর্থ সহযোদ্ধাদের, কারণ আপনার মিছিলের সহযোদ্ধা যেহেতু আমি ছিলাম, নিশ্চয়ই আপনার কাছে আমার অধিকার রয়েছে, দাবি রয়েছে। আপনি এমন কোনো বক্তব্য দিয়েন না যে বক্তব্য আমাকে আহত করে, আমাদেরকে আহত করে, সমগ্র বাংলাদেশের একটি বড় অংশকে আহত করে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, তাহলে প্রতিত যে ফ্যাসিস্ট রয়েছে, তাদের দোষর রয়েছে, তারা আর কখনো এই বাংলাদেশের 1 ইঞ্চিতেও জায়গা পাবে না। আর যদি এমনই হয়, যারা আমরা মুক্তিকামী ছিলাম, যারা আমরা স্বাধীনতাকামী ছিলাম, যারা আমরা দেশপ্রেমিক বলে দাবি করছি, তাদের মধ্যে যদি এ ধরনের বিভাজনের সৃষ্টি হয়, তাহলে সেই অপশক্তি কিন্তু আবারও জায়গা করে নেবে, আপনার আমার সকলের আন্দোলন সংগ্রামের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটকে ব্যাহত করবে। জি, ধন্যবাদ। ছাত্র দলের নেতৃত্ব নিয়েও কিন্তু নানা রকম আলোচনা সমালোচনা রয়েছে। একটি প্রবাদ আছে যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে, বা সবাই প্রশ্নটা আসলে সবার মনে আসলে উকি দেয়, যে ছাত্র দল ক্ষমতায় গেলে আসলে তারাও ছাত্রলীগের মতো স্বৈরাচারী হয়ে উঠবে কিনা? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে চরম বাস্তবতা হলো কি, চলমান দুটি অংশ বিগত
অনেক বছর ধরেই কিন্তু ধারাবাহিকভাবে ছিল। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো ছাত্রদল, কখনো ছাত্রলীগ। এখন গুণগত পরিবর্তন ছিল কিনা সেটা দেখতে হবে। আমি 2005-06 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। আমার আবাসিক হল ছিল স্যার এফ রহমান হল। সেই হলে আমি লক্ষ্য করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন সংগ্রামী সভাপতি আজম ভাই এবং ছাত্রলীগের তৎকালীন সভাপতি মিজান ভাই 210 নম্বর কক্ষে একই কক্ষে ছিলেন। দ্যাট মিনস ছাত্র দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং অবস্থান থাকা সত্ত্বেও, বিএনপি সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু সহাবস্থানের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং শিক্ষার্থীবান্ধব রাজনীতি ছাত্রদলের ছিল। আমরা সেই ছাত্রদলের সেই গুণগত রাজনীতি ধরে রাখতে চাই এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের সাংগঠনিক দেশনায়ক তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা যেহেতু ছাত্রদল পরিচালিত হচ্ছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাংলাদেশের সকল শিক্ষার্থীদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল হবে জাতীয়তাবাদী ছাত্রদল, মেধাবীদের শেষ আশ্রয়স্থল হবে জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের শিক্ষার্থী বন্ধের নিরাপত্তার শেষ আশ্রয় হবে জাতীয়তাবাদী ছাত্রদল। জি, ধন্যবাদ। জনাব সিদ্দিকুর রহমান স্যার, আপনার কাছে আবারও ফিরতে চাই। আজকে জনাব তারেক রহমান ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেছেন যে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন। আপনি কি মনে করছেন? দেখেন, রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া আমি মনে করি তিনি যথার্থ বক্তব্যটি রেখেছেন। আমাদের সংস্কার যদি আমরা যেগুলো করি, সেই সংস্কারগুলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে কত আপনি মনে করেন যে 25 সালের নির্বাচন হলো না, 26 সালের নির্বাচন তো হতেই হবে। দীর্ঘদিন এই অনির্বাচিত সরকার বা যারা অন্তর্বর্তী, নামটাই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, সেই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না। দেশ পরিচালনার ভার রাজনৈতিক দলগুলোর হাতেই যাবে এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যদি এই সংস্কার প্রক্রিয়া বা ইয়ার মধ্যে যদি তাদের একটা সদিচ্ছা সমর্থন যদি না থাকে, তাহলে সেই রাজনৈতিক সংস্কার, সেটা যে লক্ষ্য নিয়ে আমরা করছি সেই লক্ষ্য পূরণ হবে না। ফলে তিনি যে কথাটি বলেছেন যে সংস্কার কার্যক্রম করলেও সেখানে একটা রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক ইয়ার মধ্যে সেটার একটা সমঝোতা আপনার অবশ্যই থাকতে হবে। আর আপনি যত সংস্কার কর্মসূচি গ্রহণ করেন না কেন, আলটিমেটলি সেই সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আপনার অর্থনৈতিক সক্ষমতার প্রয়োজন হবে এবং বাংলাদেশে এখন একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা। আমাদের বিগত 1.5 দশকে আমাদের যে বিপুল পরিমাণ অর্থর লোপাট, বিদেশে পাচার, সব কিছু মিলিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থাটাও কিন্তু একটা সংকটের মধ্যে আছে। এখন আমি অনেক প্রকল্প, অনেক পরিকল্পনা গ্রহণ করলাম, কিন্তু সেই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়নের মতো অর্থনৈতিক সক্ষমতা আমার না থাকে, তাহলে আপনার কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না। আর আরেকটা জিনিস যেটি আমরা মনে করছি যে আলটিমেটলি যেহেতু আপনি অনেক সংস্কার আছে, যেগুলো সংস্কারের অনুমোদনের জন্য আপনাকে একটা পার্লামেন্টের কাছে যেতে হবে, অনেক কিছুর আপনার একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য আপনার পার্লামেন্টেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সেইটা যদি করতে হয়, যে পার্লামেন্ট গঠিত হবে সেখানে কোনো না কোনো রাজনৈতিক দল সরকারের মধ্যে থাকবে বা বিরোধী রাজনৈতিক দল হিসাবেও কোনো না কোনো রাজনৈতিক দলগুলো থাকবে। তবে সেই কারণে আপনি যে কোনো সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করতে হলে এই রাজনৈতিক দলগুলোর একটা সহযোগিতা লাগবে, সমর্থন লাগবে, সমঝোতা তাদের লাগবে। তো সেই বিষয়টাই হয়তো উনি ইঙ্গিত করতে চেয়েছেন এবং আমি মনে করি এটি যথার্থই। এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এমনকি যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেই কমিশনগুলোর যে খসড়া রিপোর্ট আমরা জানছি যে 3 তারিখে সম্ভবত বা কয় তারিখে ইলেকশন কমিশন সংস্কারের জন্য বদিউল আলম মজুমদারের নেতৃত্বে সেই সংস্কার কমিশন কিন্তু তাদের একটা রিপোর্ট, খসড়া রিপোর্ট উপস্থাপন করবেন এবং সেই রিপোর্টে কী আছে এইগুলোর কিছু কিছু তথ্য কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে। সেই তথ্যগুলোর মধ্যে যেমন বিএনপির 31 দফা তাদের সংস্কার কর্মসূচির মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ, তারপরে 2বারের পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই সমস্ত কতগুলো বিষয়ের ওই প্রস্তাবনার মধ্যেও কিন্তু আছে। কিন্তু এমন কিছু প্রস্তাবনাও আছে যে প্রস্তাবনাগুলো এই রাজনৈতিক দলগুলো কতটুকু গ্রহণ করবে সেটা কিন্তু বিচার বিবেচনা আছে এবং এইটি কিন্তু একটা চ্যালেঞ্জ হবে। তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে আপনি যদি কোনো রকমের সমঝোতা ছাড়াই যদি কোনো রকমের সংস্কার প্রস্তাব এই সরকার বাস্তবায়ন করতে হয়, সেটি ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না, কার্যকর হবে না। ফলে উনি যে বক্তব্যটি রেখেছেন এবং যেটি বলতে চেয়েছেন বলে আমি মনে করি, সেটি হচ্ছে যে আলটিমেটলি আমরা আমাদের সংস্কার, উনি কিন্তু বলেছেন যে সংস্কার আমাদের প্রয়োজন,
এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি একটা অন্তর্ভুক্তিমূলক একটা মানে ফেয়ার ইলেকশন করতে চান, সেখানেও কিন্তু আমাদের ইলেকশন কমিশনে অনেক সংস্কারের প্রয়োজন আছে। তো সেই সংস্কারের প্রয়োজনীয়তা আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু প্রশ্নটা যেখানে দাঁড়িয়ে গেছে যে সমস্ত সংস্কার করে তারপরে আমরা নির্বাচনের দিকে যাব, এবং এই সমস্ত সংস্কারের জন্য অনেকেই বলছেন যৌক্তিক সময়, এবং যৌক্তিক সময়টা বলতে আমরা কি বুঝি, সেইগুলো নিয়েই কিন্তু এখন আমাদের প্রশ্ন আছে, আমাদের বিতর্ক আছে। এগুলো আমাদের বড় মৌলিক বিতর্ক না, এবং তারেক রহমান সাহেব যেটি বলেছেন সেটাও আমি মনে করি যে যথার্থ, যে এই ধরনের বক্তব্য উপস্থাপন করে রাজনীতিতে একটা বিতর্ক তৈরি করা বা এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বিতর্ক তৈরি করার মধ্যেও এক ধরনের অসৎ উদ্দেশ্য থাকতে পারে। এবং সেই অসৎ উদ্দেশ্যের মধ্যে যেমন বলা হয়, আপনি একটু আগে যেটি বলেছেন যে ছাত্রলীগ যা করেছিল ছাত্রদলও তা করবে, এই বয়ানটাও কিন্তু এক ধরনের আমি মনে করি যে একটা ঠিক সৎ উদ্দেশ্য প্রণোদিত না। আপনি বাংলাদেশে একটা সংগঠন যে দানবীয় কার্যক্রম পরিচালনা করেছেন, এই ছাত্রদলও কিন্তু ক্ষমতা কাঠামোর মধ্যে অনেক দিন ছিল, কিন্তু তাদের কার্যক্রমের মধ্যে সেই রকম ছিল কিনা সেটা বিবেচনা। আবার আরও অন্য রাজনৈতিক দলগুলো যারা ছিল ক্ষমতা কাঠামোর মধ্যে না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কর্মকাণ্ডগুলো ছিল কি, এটাও কিন্তু প্রশ্ন আছে। কিন্তু পরিবর্তিত বাস্তবতায় আমরা যেটা বলছি যে নতুন ধারার রাজনীতিতে ছাত্রদলকেও শুধরে চলতে হবে, অন্য রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকেই কিন্তু শুধরে চলতে হবে। ফলে আপনি ছাত্রলীগের বিকল্প হিসাবে আরেকটা এখানে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়ে যাবে, এটা আমি নতুন বাস্তবতায় মনে করি না। এবং এই ধরনের বয়ান দিয়ে এক ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার একটা অপচেষ্টাই চলছে। এমনকি এই কাজটি পতিত স্বৈরাচার যারা আছে তারাও কিন্তু কৌশলে করে আমাদের তরুণ প্রজন্মকে বা আমাদের মানুষের মধ্যে এক ধরনের ভীতি এবং এক ধরনের মানে কি বলবো যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হতে পারে, এবং সেটির আলটিমেটলি খুব বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আর আজকে শেষ করবো এখানে। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।